নিজের প্রাক্তন হবু স্বামীর বিয়ের কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচী। কালো রঙের হার্ডবোর্ডের ওপরে সোনালী রঙের কালি দিয়ে বড় বড় করে লেখা ওয়েডিং ইনভিটেশন। সবকিছুই ঠিক আছে কার্ডে, শুধু কনের নামের জায়গাটা ছাড়া। সে কার্ডটা বুক ভরা কষ্ট নিয়ে খুলল। কনের নামের জায়গায় লেখা আরোহী আফনান, যেটা প্রাচীর নিজের চাস্তো বোন। সেখানে একবার হাত বুলিয়ে এক ফোঁটা চোখের জল ফেলল প্রাচী। অপরদিকে আরোহী খুশি মনে কার্ডটা বাসায় দিয়ে চলে গেল। তার মনে লাড্ডু ফুটছে। কতদিন পর প্রাচীকে সে হারাতে পারল, আর এমনভাবে হারিয়েছে যে এই কষ্ট ভোলা প্রাচীর জন্য অনেক কঠিন। গুনগুন করে গান গাইতে গাইতে আরোহী প্রাচীর বাসা ত্যাগ করল। প্রাচীর ড্রয়িং রুমে বসে আছে, সাথে আছে মিসেস লারা, প্রাচীর মা, মিস্টার রিয়াজ, প্রাচীর বাবা, আর প্রহর, প্রাচীর বড় বোন। কারোর মুখেই কোনো কথা নেই, সবাই বোবা বনে গিয়েছে। বিশেষ করে মিস্টার ইয়াজ মেয়ের দিকে তাকাতে পারছেন না। সবাইকে চুপ থাকতে দেখে প্রহর বলল, মা, বাবা, তোমরা কি কিছুই বলবে না? প্রহরের কথার কোনো উত্তর কারোর কাছ থেকে আসে না। প্রহর আবারও বলে, শুনে রাখো, আরোহীদের সাথে কোনো রকম সম্পর্ক আমরা রাখতে পারবো না, অন্তত আমি না। আমার বোনটাকে দেখেছো কি হাল হয়েছে? প্রহরের কথা শেষ হতেই প্রাচী বলল, ছাড় না আপু, জানিসই তো সম্পর্ক ছিন্ন করা পাপ। তাছাড়া আমি নিজেকে সামলে নিয়েছি, আর মনকেও নিয়ন্ত্রণ করতে পারি। প্রহর তখন বলে, হুম, কত সামলেছিস নিজেকে তা জানি। কিছুক্ষণ আগে যে চোখ ভর্তি পানি নিয়ে ঘুরছিলি, তখন কোথায় ছিল তোর নিয়ন্ত্রিত মন? প্রাচীর কাছে এর কোনো উত্তর নেই। আসলে সে নিজেকে সামলে উঠতে পারেনি। প্রহরকে থামাতেই সে মিথ্যা কথা বলেছে। কিন্তু বোন যে তাকে সেই ছোট থেকেই কোলে পিঠে করে মানুষ করেছে, তার সবকিছুই বোনের জানা। তার কাছ থেকে কিছু লুকাতে পারে না। এবারও তার ব্যতিক্রম নয়। প্রাচীর এই মুহূর্তে প্রচুর কান্না পাচ্ছে। তাই সে ড্রয়িং রুম থেকে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসে। দরজাটা কোনো রকমে আটকিয়ে কান্না শুরু করে দেয়। মনের সব কষ্ট নোনা জল হয়ে নয়ন বেয়ে গড়িয়ে পড়ছে। কিন্তু কষ্ট কিছুতেই কমাতে পারছে না। তার শুধু সেই বিভীষিকাময় দিনটার কথাই মনে পড়ছে, যেদিন আয়ুষ তার সাথে বেইমানি করে ভুল বুঝে বিয়েটা ভেঙে দিয়েছিল। প্রচুর ভালোবাসতো প্রাচী, আর তার বদলে পেয়েছে অপমান, ঘৃণা আর এক বুক কষ্ট। কান্না করতে করতে একসময় তার চোখের পানিও শেষ হয়ে যায়। দ্রুত ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আসে। বেশি কান্না করার কারণে চোখ লাল বর্ণ ধারণ করেছে। ওয়াশরুম থেকে বাইরে এসে মুখ মুছছিল, তখনই দরজায় কড়া নাড়ে প্রহর। বাইরে থেকে সে বলে, প্রাচী, দরজা খোল। প্রাচী টাওয়ালটা সোফায় রেখে দরজাটা খুলে দেয়। প্রহর ভেতরে চলে আসে। প্রাচী নিজের চোখটা নামিয়ে রাখছে, যাতে করে লাল আভাটা দেখতে না পায়। প্রহর ভুরু কুঁচকে বলে, তুই এমন চোখ নিচে নামিয়ে রাখছিস কেন? প্রাচী ভাঙা কণ্ঠে বলে, এমনি আপনি। তোমার কোনো দরকার কি বলো? প্রহর বুঝতে পারে প্রাচী কান্না করছিল। সে প্রাচীকে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তার মাথায় হাত বুলিয়ে বলে, শোন, আমি তোর বোন, আর জানিস, মায়ের পরে সব থেকে কাছের হয় বোন। তুই আমার কাছ থেকে নিজের কান্না লুকিয়ে রাখতে পারিসনি কোনোদিন, আর পারবিও না। আমি জানি তুই অনেক কষ্টে আছিস, আর এই কষ্ট যে পায় সেই বোঝে। কিন্তু সবসময় তো আর টাইম খারাপ যায় না, আঁধারের পরেই আলো আসে। তেমন করে এভাবে পড়ে থাকলে তো আর হবে না, তোকেও তো ভালো থাকা শিখতে হবে। প্রাচী নিজেকে আর ধরে রাখতে পারল না। প্রহরকে জড়িয়ে ধরেই কান্না শুরু করে দিল। আপনি, আমি যে আর পারছি না, কিছুতেই আয়ুষকে ভুলতে পারছি না আমি। বারবার শুধু ওর দেওয়া অপবাদগুলো মনে আসে। বিশ্বাস করো, নিজের প্রতি রাগ হয়। শেষে কিনা এমন একজনকে ভালোবাসলাম, যে আরেকজনের কথা শুনে আমাকে অপবাদ দেয়। যখন নিজের বোকামির কথা মনে আসে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। প্রহর প্রাচীর শেষ কথাটা শুনে বেজায় রাগ হলো। প্রাচীকে নিজের বুক থেকে তুলে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমার হাতে মার খাবি যদি আরেকবার
নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করিস। তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব কি বলিস? আর যেন না শুনি। প্রাচী নিচু কণ্ঠে বলল, আচ্ছা সরি, আর বলবো না। হুম আচ্ছা শোন, আমাকে আজ নিতে আসবে তোর ভাইয়া। সে কি আজই চলে যাবে? প্রহর দাঁড়িয়ে পড়ে, টেবিল থেকে টিস্যুটা এনে প্রাচীর হাতে দিয়ে বলে, আজকে যেতে হবে। আর এই নে টিস্যু, চোখটা মুছে নে। প্রাচী টিস্যুটা নিয়ে নিজের চোখটা মুছে নিল। তখনই মিসেস লারা দরজায় নক করে বলল, আসবো? প্রাচী তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, মা আসো। মিসেস লারা ভেতরে আসেন, প্রাচীকে বলেন, মা প্রাচী, আমাদের জন্য আজ তোর এই অবস্থা। ভুল মানুষকে বেছেছিলাম তোর জন্য। আমরা সত্যি বুঝতে পারিনি যে এমন কিছু হবে। প্রহর বলল, মা, তোমরা কি ওদের কথা বাদ দিতে পারছো না? আমি সেই সকালে এসেছি, এই দুপুর হয়ে গেল, এখনো তোমাদের টপিক বদলায়নি। যা হওয়ার হয়ে গেছে, বরং কিছু মানুষের আসল চেহারা দেখতে পেলাম। এখন এটা বাদ দাও তো। মিসেস লারা কিছু বলার আগে সেখানে ইয়াজ উপস্থিত হন। তিনি চুপচাপ প্রাচীর হাতটা ধরে নিচে নিয়ে আসেন। প্রাচী সহ সবাই অবাক। প্রাচী কয়েকবার জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে, কিন্তু ইয়াজ কোনো কথা বলেননি। নিচে আসতেই প্রাচী দেখল খাবার টেবিলে সব সাজানো। মিস্টার ইয়াজ এত সময় গম্ভীর থাকলেও এখন হেসে বললেন, দেখো তো মা, খাবারগুলো কেমন হয়েছে? প্রাচী বেশ অবাক হলো। এই কিছুক্ষণ আগেই তো কিছুই ছিল না, এখন কিভাবে আসলো? প্রাচী মিস্টার ইয়াজকে জিজ্ঞাসা করে, বাবা, এসব কখন করলে? মিস্টার ইয়াজ হাসি বজায় রেখেই বলেন, শহরে একটা নতুন রেস্টুরেন্ট বানানো হয়েছে, সেখান থেকেই আনিয়েছি। এখন চল, খেতে হবে তো। ইতিমধ্যে মিসেস লারা আর প্রহর চলে এসেছে। তারাও জানতো না এসব, তাই অবাক হয়েছে। সবাই মিলে খাওয়া শুরু করলো। মিস্টার ইয়াজ প্রহরকে বললেন, কিরে প্রহর, ফারহান মানে প্রহরের স্বামী কি আজই আসবে? বাবা, আজকেই আসবে, সন্ধ্যার পরেই আসবে মনে হয়। আমাকে সেটাই বলেছে। আজই কি চলে যাবি? কয়েকটা দিন থাক। আমিও সেটাই বলেছি, থাকলে কি এমন হয়? সেটা তোমার জামাইকে জিজ্ঞাসা করো। ওকে আর কি জিজ্ঞাসা করব? আমাকে তো এত ভয় পায়। সবাই হেসে দিল। আসলে ফারহান মিস্টার ইয়াজকে একটু বেশি ভয় পায়। সে খুবই রাগী মানুষ, তবে বেশ মিশুক। ফারহান ছেলে হিসাবে অনেক ভালো, প্রহরকে বেশ কেয়ার করে। তাদের বিয়ে হয়েছে বেশি দিন না, এই 1 বছর পার হলো। বিকালে মিসেস লারা ড্রয়িং রুমে বসেছিল আর প্রহরকে নিয়ে বিভিন্ন কথাই বলছিলেন তারা। হঠাৎই কলিং বেলটা বেজে ওঠে। মিসেস লারা ওঠার আগেই রাইমা মানে সার্ভেন্ট গিয়ে দরজাটা খুলে দিল। দুজন মানুষ ভেতরে ঢুকলো। মিসেস লারা তাদেরকে দেখে পুরো অবাক। প্রহর রাগটা কন্ট্রোল করে চুপ করে আছে। মিসেস লারা কিছু বলতে যাবে তার আগেই প্রাচী সেখানে আসলো। সে ওই দুজনকে খেয়াল করেনি। মিসেস লারাকে প্রাচী বলল, মা, আমার ফোনটা পাচ্ছি না, কোথায় বলতে পারো? এই কথা বলার পরেই তার চোখ পড়ে ওই দুজনের ওপরে। চোখটা বড় বড় করে তাকিয়ে আছে সে। প্রাচীর সামনে এখন আয়ুষের বাবা দাঁড়িয়ে আছেন, আলতাফ হোসেন। হঠাৎ ওনাকে এখানে দেখে যতটা না অবাক হয়েছে, সবাই তার থেকে বেশি কষ্ট হচ্ছে প্রাচীর। বিয়ে ভেঙেছে প্রায় 6 মাস, এতদিনে সে একবারও আসেনি। প্রাচী ভেবেছে হয়তো উনিও ভুল বুঝে রাগ করে আছেন। তাহলে আজ আসার মানেটা কি? মিসেস লারা ওনার সামনে গিয়ে দাঁড়ালেন। আলতাফ মাথা নিচু করে রেখেছেন। মিসেস লারা তাকে সরাসরি বললেন, আপনি এখানে কেন? আচ্ছা, আমার মেয়েটাকে এত কষ্ট দিয়েও কি শান্তি হয়নি আপনাদের? আর কি চান? আলতাফ মাথা নিচু রেখেই বললেন, আমি জানি একটা ভুল করে ফেলেছি, আর আমার ছেলেও ভুল করেছে। আসলে প্রাচীকে আমরা অপমান করেছি, কিন্তু এখন তো আয়ুষের বিয়ে, তো সবকিছু ভুলে যদি আপনারা আমার দাওয়াতটা গ্রহণ করতেন। প্রহর এগিয়ে এসে বলে, আপনারা আমার বোনকে আর কত কষ্ট দিবেন ঠিক করে রেখেছেন বলেন তো? প্রথমে 5 মাস আগে হঠাৎ করে বিয়েটা ভেঙে দিলেন, এখন আবার নিজের ছেলের সাথে আমাদেরই পরিবারের একজনের বিয়ে দিচ্ছেন। আচ্ছা, সব মানলাম,
দাওয়াত দিতে এসেছেন কোন সাহসে? বিন্দুমাত্র লজ্জাবোধ কি নেই আপনাদের? আলতাফ হোসেন মাথা নিচু করে একটু উঁচু করে বললেন, আমাকে মাফ করে দিবেন। আর প্রাচীমা, এদিকে আসো একটু। প্রাচী রোবটের ন্যায় সামনে এসে দাঁড়ালো। আলতাফ তাকে বললেন, আমাকে পারলে মাফ করে দিও। একমাত্র ছেলে তো আমার, ও বিয়েটা করতে চায়নি, তাই আমি আর ওকে জোরও করিনি। মিসেস লারা এই লোকের কথায় খুবই অবাক হন। নিজের একমাত্র ছেলের কথায় একটা মেয়েকে এতটা কষ্ট দিতেও দ্বিধাবোধ করছেন না। ইনি মানুষ না অন্য কিছু? আপনার ছেলের বিয়ে খুব করার ইচ্ছা, তাই তো বিয়ে ভেঙে যাওয়ার 5 মাসের মাথায় আবারও বিয়ে করছে। যাই হোক, ওই ছেলে কি করলো না করলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমরা দাওয়াত গ্রহণ করতে পারলাম না, মাফ করবেন। আপনারা কিন্তু ভুল বুঝছেন, আমি সেসবে কিছু। আলতাফ কিছু বলার আগেই প্রহর বলল, আমরা বুঝতে পেরেছি আপনার ছেলে আমার বোনকে অনেক ভালোবাসতো, তাই তো অবিশ্বাস করে বিয়েটা ভেঙে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। প্রাচী এত সময় নির্বাক দর্শক ছিল। সে এইসব আর নিতে পারছে না। আলতাফকে সে বলে, আঙ্কেল প্লিজ এখান থেকে যান আপনি, আমি অনেক কষ্টে আছি, এসব আর আমি নিতে পারছি না, যান প্লিজ। আলতাফ চলে যান। প্রাচী নিজের রুমে চলে গেল। প্রহর আর লারা গেলেন না। তারা ভাবলেন কিছুক্ষণ একা থাকতে দেওয়া উচিত ওকে, তাহলে হয়তো ভালো লাগবে। তারা দুজন আবারও সোফায় বসে পড়ল। লারা প্রচন্ড রেগে আছেন। তিনি প্রহরকে বললেন, আজ তোর বাবা বাসায় নেই বলে, না হলে যা হওয়ার হতো। মা, আমি তোমাকে আগেই বলেছিলাম যে ছেলেটাকে আমার সুবিধার মনে হয় না, এরপরেও তোমরা আমার কথা শোনোনি। আর আরোহী এটা কিভাবে করলো? ও তো আমাদের রক্তের। আমার কি মনে হচ্ছে জানো, আয়ুষ আর আরোহীর মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল, না হলে এত জলদি কিভাবে সবকিছু ঠিক হয়ে গেল? মিসেস লারা প্রহরের কথায় তাল মিলিয়ে বলেন, হুম, আমারও এখন তাই মনে হচ্ছে রে। মানছি আমাদের মধ্যে ভালো সম্পর্ক নেই, কিন্তু এটা করার কোনো কারণ ছিল না। তোর বাবা বলেছিল যে প্রাচীর বিয়েতে সবকিছু ঠিক করে ফেলবে, ওনাকে দাওয়াতও দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন দেখ কি হয়ে গেল। আমার মেয়েটা কিছুতেই ভুলতে পারছে না, এত কষ্ট জীবনে কোনো দিনে পায়নি ও। মা তুমি চিন্তা করো না, আমি ওকে যতটা পারি বোঝাবো। তুই এখন ওর কাছে যা, একা রাখতে মন সায় দেয় না। প্রহর মিসেস লারার কথা মতো প্রাচীর ঘরে আসে। প্রাচী বিয়ের কার্ডটা ধরে কান্না করে যাচ্ছে। প্রহর কার্ডটা হাতে নিয়ে পাশে থাকা ছোট্ট ডাস্টবিনে ফেলে দেয়। প্রহরের এমন কাণ্ডে প্রাচী অবাক হয়ে বলে, কি করলে আপনি? ওটা নিয়ে কি সবাইকে দেখিয়ে বেড়াবি নাকি? ডাস্টবিনেই পড়ে থাক। এখন শোন, কান্না কেন করছিস? আপনি, আমার খুব কষ্ট হচ্ছে, এসব আমি আর নিতে পারছি না। আর কত সইতে হবে বলতে পারো? জীবনে প্রথম ভালোবাসা কিভাবে ভুলবো? প্রহর প্রাচীকে নিয়ে সোফায় বসিয়ে দেয়। দুই বাহুতে হাত রেখে বলে, যেদিন একটা রাজপুত্র আসবে আর সে পুরো দুনিয়াকে ভুলে একেবারে যাবে তোর জন্য, দেখিস সেদিন আর বেশি দূরে নেই। আপু, এটা বাস্তব, কোনো রূপকথা না। তোকে দেখার পর সেই রাজপুত্রের কাছে সবকিছুই রূপকথার মতো স্নিগ্ধ হয়ে যাবে। প্রাচী বোনের কথায় কিছু বুঝে উঠতে পারল না। সে তো ভেবেই নিয়েছে যে আয়ুষকে ভুলতে পারবে না। প্রহর প্রাচীকে চুপ থাকতে দেখে বেশ বিরক্ত হলো। বোনটা সব বোঝে, তো এটা কেন বোঝে না যে খারাপ সময়ের পরে ভালো সময় আসবেই? প্রাচীকে এ সাহসেই কথাগুলো বলে যাচ্ছে প্রহর। সেই সময় কেউ দরজায় কড়া নাড়ল। আসতে পারি শালিকা? প্রহর আর প্রাচী দুজনেই সেই দিকে তাকালো। ফারহান এসেছে। সে ভেতরে ঢুকে বলল, কি কথা হচ্ছিল? হুম। প্রাচী চুপ করে আছে। প্রহর বলল, বোকার মতো কান্না করে যাচ্ছে ও। আচ্ছা তুমি বলো তো, কেন বোঝে না ও? আসল দোষী ভালো থাকতে পারলেও ও কেন পারবে না? ফারহান প্রহরকে বলল, প্রহর, একটু ভুল বললে তুমি।
তোমার এই কথার সাথে একমত হতে পারলাম না। প্রহর মুখ বাঁকিয়ে জিজ্ঞাসা করলো, কেন? কি ভুল বলেছি আমি? শুনি একটু। আমার শালিকা কিন্তু মন থেকে ভালোবেসেছিল। আর ওই ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, আয়ুষ। ও মন থেকে বাসেনি, শুধু মোহ ছিল, যা এখন আরেকটা মেয়ের উপরে পড়েছে। তাই আমার শালিকার কষ্ট বেশি হচ্ছে। কিন্তু এই মেয়ে, শোনো। প্রাচীর দিকে তাকিয়ে ফারহান বলল, এখন কিন্তু এইসব নিয়ে পড়ে থাকলে হবে না। জীবনটাই একটা ট্র্যাজেডি। কতটা ঘূর্ণিপাকে পড়তে হবে হিসাব নেই। এক একটা খারাপ সংবাদের সাথে হাজারটা ভালো সংবাদ পাবে। এখন ডিসিশন তোমার, যে কোনটা জড়িয়ে তুমি থাকতে চাও। কেন? কোনো ভালো সংবাদ আছে নাকি শুনি? আজকে সকালে নিজের ভালোবাসার মানুষের বিয়ের কার্ড পেলাম, তাও দিয়ে গেল কিনা তার হবু বউ। এরপর আবার আয়ুষের বাবা এসে দাওয়াত দিয়ে গেল। আর কি সুসংবাদ পাবো বলো তো? সেটা বলবো, আগে আমার শ্বশুর মশাই আসুক বাসায়। এখন জামাই আদর কি পাবো না? নাকি পুরানো হয়ে গিয়েছি? কোথায় যেন শুনেছিলাম, শ্বশুর বাড়ি রসের হাড়ি, কিন্তু রস তো দূরের কথা, হাড়িও তো পেলাম না। কি কষ্ট! এটার কাছেই বাকি সব কষ্ট, দুঃখ, বেদনা ফিকে। ফারহানের কথা শুনে কষ্টের মাঝেও প্রাচী হেসে দেয়। ফারহান মানুষটাই এমন, সবাইকে হাসাতে পারে। এটা তার একটা প্লাস পয়েন্ট। প্রাচীর এটা ভেবে ভালো লাগছে যে বোনটা তার মতো করে ভুল করেনি। ফারহানের সাথে প্রহরের 9 মাসের প্রেম ছিল। এরপর বিয়ে হয়। অনেক ভালোবাসে সে প্রহরকে, এক কথায় তার জীবন। প্রাচী তাদের দাম্পত্য জীবন দেখে ভাবত যে তার আর আয়ুষেরও এমন একটা সংসার হবে। এখন সেসব মনে করলে রাগ হয়, আবার হাসিও পায়। নিজের ওপরেই হাসি পায়, নিজের ভাগ্যের ওপরে হাসি পায়। রাতের খাবার শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে আছে। ফারহান আর প্রহর আজ আর যায়নি। মিস্টার ইয়াজ শুধু একবার ফারহানকে শক্ত গলায় বলেছে যে আজ যেতে হবে না, ব্যাস। আর কিছুই বলার সাহস পায়নি। তবে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই সবাইকে ড্রয়িং রুমে ডেকেছে। কেউ বুঝতে পারছে না ফারহান কি বলবে। কোনো ভালো খবর? কারণ কোনো খারাপ খবর নেওয়ার অবস্থায় কেউ নেই। বাইরে দিয়ে মিস্টার ইয়াজ এবং মিসেস লারা নিজেদেরকে শক্ত দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট থেকেই যাচ্ছে তাদের। মিস্টার ইয়াজ ফারহানকে বললেন, কি বলবে তুমি? ফারহান আমতা আমতা করে বলল, কিভাবে যে বলি, বলো। এরপর ফারহান এমন একটা কথা বলে যা শুনে সবাই হা হয়ে যায়। ফারহান সবাইকে জানায় যে প্রহর প্রেগনেন্ট। সবাই ফারহানের কথায় হা হয়ে যায়। প্রাচীর সব কষ্ট কিছুক্ষণের জন্য দূর হয়ে যায়। সে বলে ওঠে, সত্যি? ইয়েস, আমার একটা স্যাম পার্টনার হবে। মিস্টার ইয়াস ফারহানকে বলেন। ফারহান সব কথা পড়ে। আগে চলো মসজিদে গিয়ে নফল নামাজ পড়ি। বাবা, বাসায় পড়া যেতে পারে, আপনি হেঁটে এত দূরে যাবেন নাকি গাড়ি নিয়ে? আমি আসলে আজকে গাড়ি আনিনি। মসজিদ কাছেই, আর নামাজ সেখানে পড়লেই ভালো হবে। জলদি চলো। তারা আর দেরি না করে চলে গেলেন। মিসেস লারা রাইমাকে বলল, রাইমা, জলদি মিষ্টি আনো। সে ফ্রিজ থেকে মিষ্টি এনে টেবিলে রাখে। প্রাচী প্রহরকে সবার আগে খাইয়ে দেয়। প্রহর এখনো বিশ্বাস করতে পারছে না। আসলে কিছুদিন ধরে তার শরীর ভালো যাচ্ছিল না, তাই গতকাল ডাক্তারের কাছে গিয়েছিল। প্রহর যেতে চায়নি, ফারহানই জোর করে নিয়ে গিয়েছিল। নামাজ পড়ে কিছুক্ষণ পরে ফারহান আর মিস্টার ইয়াজ বাসায় আসেন। সবাই একসাথে রাতের খাবার শেষ করেন। সবাই বেশ খুশি খুশি। এই দুঃসময়ে একটা ভালো খবর অন্তত পেয়েছে। মিস্টার ইয়াজ ফারহানকে বলেন, তোমার মা বাবা জানে? জানিয়েছি, তারা কালই আসবে। আচ্ছা, ভালো। লারা, এখন কিন্তু মেয়ের বিশেষ খেয়াল রাখতে হবে, বুঝেছো? এমনভাবে বলছো তুমি যেন আমি কিছুই জানি না। তোমার এই 2 মেয়েকে বড় করেছি একা। আরে সেটা তো জানি, একটু না বললে কেমন দেখায় না বলো? বাবা, আমি ভাবছিলাম যে আরোহী নামের ওই মেয়েটার কথা। সরি,
সবাইকে মনে করিয়ে দিলাম এই খুশির সময়। বাট এটা তো ফেলে রাখা যায় না। ঝামেলা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। জানোই তো আমার ভাই জমি জমা নিয়ে আমার সাথে ঝামেলা করে। আল্লাহর রহমতে আমার যা আছে তা অনেক। ওইসব তো আমি চাই না, কিন্তু ও এমন করে যেন আমরাই ওর শত্রু। ভেবেছিলাম প্রাচীর বিয়ের দাওয়াত দিব আর সব ঝামেলা মিটিয়ে ফেলবো, কিন্তু তারা যা করেছে সেটা নিয়ে কি বলবে তুমি? হ্যাঁ, দেখো, দোষ তো তাদের মেয়ে করেছে, তারা তো নির্দোষী হতে পারে। এখন কি তুমি তাদের সুকন্যার বিয়েতে যাওয়ার প্ল্যান করছো নাকি? আমার মেয়ের থেকে এখন তোমার ভাইয়ের বেশি দরকারি হয়ে গেল ওই মেয়ে। এই বাড়িতে যেদিন এসেছি সেদিন থেকেই অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এবার আমার মেয়েকে তারা কষ্ট দিয়েছে। বিয়েটা পরে করলে কি হতো শুনি? আবার আরোহী বিয়ের কার্ড দিয়ে যায়, এরপর আয়ুষের বাবা এসে কার্ড দিয়ে যায়। আর কত কি সহ্য করতে হবে প্রাচীকে? ওকে কি মানুষ বলে গণ্য হয় না? মিস্টার রিয়াজ অবাক হয়ে বলেন, আলতাব হোসেন এসেছিলেন? কখন? আজ বিকালে। তুমি বাইরে গিয়েছিলে। প্রাচীর এসব ভালো লাগছে না। ঘুরে ফিরে সেই এক কথা, ওই এক ঘটনা। সে চুপচাপ হাত ধুয়ে উঠে চলে যায়। সবাই প্রাচীর যাওয়ার পরে চুপ হয়ে যায়। তারা বুঝতে পেরেছে যে প্রাচী এই কথাগুলো কষ্ট পাচ্ছে। নিজের ঘরে শুয়ে আছে প্রাচী। সন্ধ্যার দিকে প্রহরের প্রেগনেন্সির কথা শুনে সব কষ্ট কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল। রাতের আধারে সেই কষ্ট এসে বাসা বেঁধেছে তার মনে। এই রাতগুলোই সব থেকে বেশি কষ্ট মনে করে দেয় প্রাচীরকে। সে নিজেকে সামলাতে পারে না। আজও এমনটাই হচ্ছে। এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে সে। খোলা জানালা দিয়ে বাইরের রাতের আকাশ দেখা যাচ্ছে। ঘড়িতে তখন প্রায় 12:30টার কাছাকাছি। অনেক দিন হলো ফোনটা ভালো মতো ধরাও হয় না। ফেসবুকের শেষ 5 মাসে আগে লগ ইন হয়েছিল। আজ অনেক দিন পরে প্রাচী ফোনটা ভালো মতো ধরলো। আজকে শুধু একজনকেই কল করেছে, আর সে হলো প্রাচীর ফ্রেন্ড। খুব ভালো ফ্রেন্ড না হলেও মাঝে মাঝে কথা হতো। মেয়েটার নাম আরিয়া। একমাত্র ওই জানতো যে প্রাচীর বিয়ে ঠিক হয়েছিল। আসলে বেশি কাউকে জানানোর টাইম পায়নি। আর ভার্সিটি লাইফের এই একটাই ফ্রেন্ড আছে তার। খুবই ঘর কোনো মেয়ে সে। প্রাচী ভাবলো, এত রাতে কল করা কি ঠিক হবে? হবে না। তাছাড়া শুধু একবার কল করেছে, জরুরি কিছু বোধ হয় না। সে এবার ফেসবুকে লগ ইন করলো। কয়েকটা মেসেজ এসেছে মাত্রই। এই ফেসবুক জিনিসটা প্রাচীর ভালো লাগে না। এখানে একদমই অ্যাক্টিভ থাকে না সে। শুধু যুগের সাথে তাল মেলাতে ব্যবহার করা। ভার্চুয়াল লাইফ থেকে রিয়েল লাইফটা বেশি প্রয়োজনীয় বলে মনে করে সে। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করার পর একটা পোস্ট তার সামনে এলো। আরোহী রিলেশনশিপ স্ট্যাটাস। সেখানে আয়ুষকে মেনশন করে লেখা এঙ্গেজড। এটা দেখার পর চোখ বেয়ে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ল প্রাচীর। এই ব্যাপারটা ভুলবে কিভাবে সে? যতবার এইসব থেকে নিজেকে দূরে রাখতে চাইছে, ঠিক ততবারই আরো কাছে এসে পড়ছে। ফোনটা সুইচ অফ করে পাশে রেখে হাঁটু গেড়ে কান্না করতে লাগলো প্রাচী। একই সাথে মনে পড়ে গেল সেই সোনালি রঙের দিনগুলোর কথা। কতই না খুশি ছিল সে 8 মাস আগে। সুন্দর করে সেজে কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রাচী। প্রাচী রুমেই বসেছিল প্রহর। বেড়াতে এসেছে। প্রাচীকে সাজতে দেখে জিজ্ঞাসা করলো, কিরে, এত সেজে কোথায় যাচ্ছিস তুই? প্রাচী মুখটা বাঁকা করে বলে, একটু শাড়ি পরেছি আর চোখে কাজল দিয়েছি, তাতেই তোর মনে হচ্ছে আমি এত সেজেছি? তুই বিয়ের দিন কেমন সেজেছিলি? হুম, আমাকে নিয়েই পড়ছিস? একটা ইনোসেন্ট বোন পেয়েছিস দেখে এমন করতে হবে? একটু সাজতেও পারবো না তোর জন্য? প্রহর চোখগুলো বড় বড় করে বলে, তুই ইনোসেন্ট? আল্লাহ! যাই হোক, এখন ঝামেলা করার মুড নেই। বল, কোথায় যাওয়া হচ্ছে? হুম? প্রাচী প্রহরের একদম কাছে এসে বলে, লজ্জা মাখা মুখ নিয়েই বলে, আপনি শোন, আমাদের ভার্সিটির
প্রাক্তন স্টুডেন্ট আয়ুষ। আমার না ওকে পছন্দ। আজ একটা অনুষ্ঠান আছে, সেটাই দেখি ও আসে কিনা। তাহলে আমি বলে দিব। প্রহর অবাক হয়ে বলল, তলে তলে এত কিছু চলে? ছেলে কি করে? ওর ব্যাপারে কিছু জানিস? শুনেছি আমি, নাম আয়ুষ শরীফ, আর ওর বাবা একজন সরকারি কর্মকর্তা, আর আয়ুষ নিজে একটা জব করে। এর থেকে বেশি কিছু জানি না, বাট আমি ভালোবাসি। হঠাৎ করেই ভালোবাসা হয়ে গেল নাকি? ফারহানের সাথে সম্পর্কে যেতে 1 বছর লেগেছিল, এরপর 9 মাস প্রেম। আর তোর ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আমি প্রথম ওকে রাস্তায় একটা বুড়ো মহিলাকে সাহায্য করতে দেখেছিলাম, এরপর ভার্সিটিতে আমাদের বিদায় অনুষ্ঠানেও দেখেছি। আস্তে আস্তে কিভাবে যে ভালোবেসে ফেললাম। দুই বোন কথা বলছিল, এরই মধ্যে মিসেস লারা চলে আসেন। প্রাচীকে দেখেই বলেন, ও তুই তো দেখি রেডি, শাড়ি পরে আছিস, ভালো, তা পরেই বসে থাক, ঠিক আছে? প্রাচী ভুরু কুঁচকে বলল, বসে থাকবো মানে? মানে হলো, পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওরা। প্রাচী অবাক হয়ে গেল মায়ের কথা শুনে। পাত্রপক্ষ আসবে মানে? জানা নেই শোনা নেই, হুট করে দেখতে চলে আসবে? প্রাচী বলে, মা, এসবের মানে কি? আমি বিয়ে করব না। আর আমাকে না জানিয়ে আদিম কালের মতো বিয়ে ঠিক করে ফেললে? মিসেস লারা বিরক্ত হয়ে বলেন, আমি কি জানতাম নাকি? আজ সকালেই তোর বাবা বলেছে, আর সে এটাও বলেছে যে ছেলে তোর পছন্দ হলেই তবেই বিয়ে হবে। এখন ঝামেলা করিস না মা, আমি যাই, ওইদিকে আবার অনেক কাজ আছে, রান্না বাকি। মিসেস লারা চলে গেলেন। প্রাচী মুখ ভারী করে বসে পড়ল। দেখেছিস আপনি, কার এমন সহ্য হয় বলতো? আহা প্রাচী, মন খারাপ করছিস কেন? তো এখন কি আমি নাচবো? আমি বলেছি, আর দেখতে আসবে শুধু, বিয়ে তো আর হতে যাচ্ছে না। তুই বলে দিবি ছেলে তোর পছন্দ না, ব্যাস। প্রহরের কথা শুনে প্রাচী আর কোনো উত্তর দিল না, বরং আগের মতোই মুখটা গোমড়া করে বসে রইল। চোখের কোণে পানি জমেছে। আয়ুষকে কিভাবে তার বলা হবে না ভালোবাসার কথা? পাত্রপক্ষের সামনে বসে আছে প্রাচী, মুখটা আগের মতোই ভার, আর মন ভরা কষ্ট। ছেলের দিকে তাকাতেও ইচ্ছে করছে না। তাকে দেখতে নাকি দুজন এসেছে, ছেলে আর তার বাবা। প্রাচী মনে মনে ইচ্ছে মতো ছেলেটাকে ধুলাই দিচ্ছে। এখন এখানে থাকতেও ইচ্ছা করছে না, আবার উঠেও যেতে পারছে না। হঠাৎই প্রহর বলল, কি রে প্রাচী, সামনে তাকিয়ে ছেলের মুখখানা না দেখলে কিভাবে হবে? সবাই তাকে বলল ছেলের দিকে তাকাতে, তাই বাধ্য হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও সে সামনে তাকালো। আর তাকাতেই দিল একটা ছেলে, মুখে কালো ক্যাপ মার্কা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সেই দিনে সেই ক্যাবলা মার্কা হাসি দেওয়া ছেলেটাই ছিল আয়ুষ। প্রাচী পুরাই অবাক, কারণ সে যে আয়ুষকে পছন্দ করত, তা মা বাবা কাউকেই জানায়নি। তাহলে কি কাকতালীয় ভাবেই হচ্ছে এটা? নাকি আয়ুষের কথা ভাবতে ভাবতেই এই ছেলের মধ্যে আয়ুষকে দেখছে? না, এটা চোখের ভুল না, আসলেই তো আয়ুষ। প্রাচী প্রচুর অবাক হলো, সাথে অনেক বেশি খুশি। নিজেকে সামলাতে না পেরে আগেই বলে দিল সে রাজি। আয়ুষরা চলে যেতেই প্রাচী ওর বাবাকে বলল, বাবা, হঠাৎ করে এসব? বাহ, তুই রাজি হয়ে গেলি, ভালোই হলো। তোর বিয়ে অনেক ধুমধামে দিব। তুমি তাদের পেলে কোথায়? আয়ুষের বাবা এসেছিল প্রস্তাব নিয়ে, পরে দেখলাম ছেলেটাও ভালো, ফ্যামিলিতেও লোক কম, কোনো মেয়ে নেই, আমিও রাজি হয়ে গেলাম। প্রাচী একটু গম্ভীর হয়ে আছে, কিন্তু মনে মনে সে খুশি। মেঘ না চাইতেই যেন বৃষ্টি। এভাবেই দিন কাটছিল। আয়ুষের সাথে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে প্রাচীর। মাঝে মাঝে তারা ঘুরতে যায়। আয়ুষের কাছ থেকে সে জানতে পারে সে আয়ুষ তাকে পছন্দ করত, তাই সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। তবে প্রাচীও নিজের মনের কথা বলে দিয়েছিল। বেশ ভালোই কাটছিল তাদের সময়। বাগদানের তারিখও ঠিক হয়েছিল, তবে কাউকে বলা হয়ে ওঠেনি। বাগদানের ঠিক 1 মাস আগে আয়ুষ প্রাচীকে কল দিয়ে শুধু বলে, তুমি একটু বাসার নিচে আসো তো। কলটা কেটে যায়।
প্রাচী কিছুটা অবাক হয়, আবার ভাবে হয়তো বাগদান নিয়ে কিছু কথা বলবে। সে নিচে যায়। কিছুক্ষণ পরে আয়ুষ আসে। অবাক করার মতো বিষয় হলো তার সাথে আরোহী ছিল। প্রাচী আয়ুষের সাথে আরোহীকে দেখে অবাক হয়, কারণ আরোহীদের সাথে তাদের সম্পর্ক ভালো না। হঠাৎই প্রাচী দেখে আরোহী আয়ুষের হাতটা ধরে আছে। এতে করে প্রাচী প্রচন্ড রেগে যায়। সে আরোহীকে বলে, কি ব্যাপার, তুমিও ওর হাতটা ধরে আছো কেন? আয়ুষ আরোহীকে কিছু বলতে না দিয়েই হাতটা ছাড়িয়ে প্রাচীর সামনে যায়। আয়ুষের এমন আচরণ দেখে মিসেস লারা আর মিস্টার ইয়াজ বুঝতে পারছেন না যে এসবের কারণ কি। কিছুক্ষণ প্রাচীর দিকে তাকিয়ে থেকে সবাইকে অবাক করে দিয়ে আয়ুষ প্রাচীকে একটা থাপ্পড় মেরে দেয়। আর থাপ্পড়টা এতটা জোরে মেরেছিল যে প্রাচী পেছনের দিকে পড়ে যায়। মিসেস লারা এসে প্রাচীকে ধরে বসায়। ইয়াজ আয়ুষের কলার ধরে বলেন, তোমার সাহস কি করে হলো আমার মেয়েকে মারার? আয়ুষ রেগে গিয়ে বলে, ওর মতো চরিত্রহীনা মেয়ে এটাই ডিজার্ভ করে। মিস্টার ইয়াজের মন চাচ্ছে আয়ুষকে মেরে ফেলতে, তাও নিজেকে সামলে তিনি বললেন, এসব কি ধরনের কথা? কোন সাহসে আমার মেয়েকে চরিত্রহীন বলছো তুমি? আরোহী এগিয়ে এসে কয়েকটা ছবি দেখিয়ে বলল, দেখুন আপনার গুণধর্মের কাণ্ড। আয়ুষের সাথে বিয়ে ঠিক হয়েছে, এরপরেও কিভাবে আরেকটা ছেলের সাথে এমন অবস্থায় থাকতে পারে? মিস্টার ইয়াজি ছবিগুলো নিয়ে দেখেন যে একটা ছেলের সাথে কিছু ঘনিষ্ঠ ছবি। ছেলেটাকে দেখা যাচ্ছে না, কিন্তু মেয়েটার মুখ। প্রাচীর প্রাচী ফ্লোর থেকে লারার সাহায্যে উঠে দাঁড়ায়। তার বাবার হাত থেকে ছবিগুলো নিয়ে দেখে। সে ভাবতে পারছে না এমন ছবি কে তুললো। তার তো কোনো ছেলের সাথে সম্পর্ক নেই। প্রাচী আয়ুষকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আয়ুষ, তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার মনে হয় আমি তোমাকে ধোঁকা দিব? আয়ুষ তাচ্ছিল্যের সুরে বলে, বিশ্বাস? এটার মানে তোমার মতো মেয়ে জানে না। তোমাকে ভালোবেসেছিলাম, চাইলেই সবার সামনে অপমান করতে পারতাম, কিন্তু করলাম না। তোমার থেকে আরোহী মেয়েটা কত ভালো দেখেছো। গত 5 বছর যাবৎ আমাকে ও ভালোবাসে। কতগুলো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল শুধু আমার জন্য। আর যখন আমার বিয়ে ঠিক হলো তোমার সাথে, তখন ও সুইসাইড করার চেষ্টাও করেছিল। ভালোই হয়েছে এসব আগে জেনে। আমাদের পরিবারের হয়তো তোমাদের মতো টাকা পয়সা বা ক্ষমতা নেই, কিন্তু একটা সম্মান আছে। সরি টু সে আঙ্কেল, এই বিয়ে আমি করতে পারবো না। আর প্রাচী, তোমাকে আমি মাফ করব না। তোমাদের মতো মেয়ের জন্যই সত্যিকারের ভালোবাসা বিলুপ্ত। আয়েশ আরোহীকে নিয়ে চলে গেল, আর পেছনে ফিরে তাকালো না। প্রাচী কান্না করেই যাচ্ছে। মিসেস লারা তাকে থামাতে পারছেন না। ইয়াজ প্রাচীকে ধরে সোফায় বসালেন। দেখ মা, আমরা তোকে বিশ্বাস করি। আয়ুষের সাথে বিয়ে ঠিক হওয়ার পরে বাড়ির বাইরে কোথাও একা যাসনি তুই। এই ছবিগুলো যে তোর না, সেটা আমি 100 ভাগ নিশ্চিত। আমার মেয়েকে আমি এমন শিক্ষা দেইনি। তুই চিন্তা করিস না মা, তোকে যতটা কষ্ট দিয়ে আমি তার কাছ থেকে বেশি দিব। প্রাচী কান্নারত অবস্থায় বলে, না বাবা, ও যদি আমাকে ছাড়া ভালো থাকে তাহলে থাকুক। ওর কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয়। আর তুমি শোনো, আজ আমাদের জন্য মেয়েটা অপমানিত হলো। ওর সাথে বিয়ে না দিয়েই ভালো হয়েছে। যেই সম্পর্কে বিশ্বাস নেই সেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে, এটাই অনেক। প্রাচী আর কিছুই বলছে না। ইয়াজ বলল, চিন্তা করিস না, নিজেকে শক্ত রাখ। তুই না আমার স্ট্রং মেয়ে। প্রাচী ইয়াজকে জড়িয়ে ধরে, কিন্তু বাবা, ও আমাকে বিশ্বাস কেন করলো না? ওকে কি আমার বোঝানো উচিত? না, ও নিজে থেকে যতদিন না বোঝে তুইও যাবি না। ভালোবাসার মূল মন্ত্র হলো বিশ্বাস। আমি তো অবাক হয়ে গেলাম, তোর কোনো কথাই ও শুনলো না। আর তার থেকে বড় কথা, ওই ছবিগুলো কিভাবে আসলো জানি না আমি। এই ছবির ব্যাপারে কিছুই বলতে পারি না আমি। তাছাড়া ছেলেটা কে ছিল? আমি বলি কি, এসবের শেষ পর্যন্ত যাও তুমি। আমার মেয়েকে অপমান করেছে। প্রাচী দাঁড়িয়ে পড়ে, এই বিষয়ে আর কোনো কথা হবে না। আর যে যাওয়ার সে চলে গিয়েছে। বাবা, আমি যেন তোমাদের মুখে আর ওই নামটা না শুনি, আর না দেখি
এইসব নিয়ে তোমরা কথা বলেছ। প্রাচী নিজের ঘরে চলে আসে। এখনো কান্না পাচ্ছে তার। এমন কেন করলো আয়ুষ? তোমার কি আমার উপরে একটু বিশ্বাস ছিল না আয়ুষ? আমি নিজেও জানি না ছবিগুলো কিভাবে এলো, আর তুমি আমার সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়ে নিলে। আচ্ছা, তুমি যতদিন নিজের ভুল না বুঝবে, আমিও তোমার কাছে যাব না। সকালে মায়ের ডাকে প্রাচীর ঘুম ভাঙে। মিসেস লারা প্রাচীর সামনে দাঁড়িয়ে আছেন। কি রে মা, ওঠ, ফারহানের বাবা মা এসেছেন, আয় জলদি, ওরা চলে যাবে। প্রাচী ঘড়ির দিকে তাকিয়ে বলে, মা, মাত্রই তো 9টা বাজে, এখন যাবে কেন? দুপুরের পরে যাবে। আমি গেলাম, তুই নিচে আয়। লারা চলে যেতেই প্রাচী ফ্রেশ হয়ে নিচে গেল। ফারহানা আফরোজ আর আনোয়ার আফরোজ এসেছেন, ফারহানের বাবা মা। মানুষ হিসাবে বেশ সহজ সরল তারা। তারা খুলনা থাকেন, সেখানে আনোয়ার নিজের বিজনেস সামলান। তাদের বেশ নামডাকও আছে। আর ফারহানের সাথে থাকেন না, কারণ এখানে ফারহান একটা কোম্পানির ওনার। এখানেই থাকতে হয়। ছেলেকে নিতে পারেননি, এখানেই কোম্পানি খুলেছে। আলাদা শহরে থাকলেও অনেক যোগাযোগ রাখেন। প্রহরকে তারা চোখে হারান। কোনো মেয়ে নেই তাদের, তাই প্রহরকে মেয়ের চোখেই দেখেন তারা। প্রাচী নিচে এসে দুজনকে সালাম দিল। তারা কথা বলছিল। তখনই ফারহান বলল, মা, তোমার ছোট সাহেব কবে আসবে? আসলেই? কোথায় সে? আজ না আসার কথা ছিল। হুম, সে আজকেই আসবে। আরে, ও তো খুশিতে আটখানা সুসংবাদটা শুনে। প্রাচী বুঝতে পারল না যে কার কথা বলা হচ্ছে, তাই সে বলল, কে আসবে আপনি? আসলেই দেখতে পারবি। আচ্ছা মা, আপনি ওকে বলছেন যে এখানে যেন আসে? হ্যাঁ, বলে দিয়েছিলাম তো। হঠাৎ করে কলিং বেলটা বেজে ওঠে। প্রাচী গিয়ে দরজাটা খুলে দেয়। প্রাচী দরজা খুলতেই দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস পরা আর মুখে মাস্ক থাকায় চেনা যাচ্ছে না। ছেলেটার পাশেই একটা ট্রলি, দেখেই মনে হচ্ছে কোথাও গিয়েছিল। প্রাচীর দিকে তাকিয়েই আছে সে। হঠাৎই সেখানে ফারহান আসে। ছেলেটাকে দেখে খুশি হয়ে বলে, জাহিন, তুই এত জলদি চলে এলি? জাহিন মুখ থেকে মাস্কটা সরিয়ে বলে, না আসার ইচ্ছে ছিল না, বাকি জীবন ওখানেই থাকতাম। হ্যাঁ, ভালোই হতো, চল ভেতরে চল। জাহিন প্রাচীকে ইগনোর করে ভেতরে চলে গেল। এদিকে প্রাচী এতক্ষণ ছেলেটাকে চিনল। এটা ফারহানের ছোট ভাই, পেশায় একজন হার্ট সার্জন। দেশে এমনকি বিদেশেও অনেক নাম ডাক্তার। সুইজারল্যান্ডে একটা মিটিংয়ে গিয়েছিল প্রায় 6 মাস আগে। অন্য দেশের নামি দামি ডক্টরও ছিল। সেখানে ঝামেলা হওয়ার কারণে আসতে এত দেরি হয়ে গেছে। প্রাচী দরজা আটকিয়ে সবার কাছে যায়। জাহিন বরাবরই শান্ত স্বভাবের, কথা একটু কম বলে, তবে হাসি খুশি থাকে সব সময়। এখনো সে খুব বেশি কথা বলছে না, যে যা জিজ্ঞাসা করছে তার উত্তর দিচ্ছে। প্রাচী চুপচাপ দাঁড়িয়ে আছে। জাহিন আজ একটু বেশি বেশি হাসি খুশি, যদিও বেশি কথা বলছে না, তবুও চোখে মুখে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ছেলেটা প্রাচীকে কিছুটা ইগনোর করত শুরু থেকেই, যদিও প্রাচীও খুব প্রয়োজন ছাড়া কথা বলতো না। প্রাচী জাহিনের দিকে তাকিয়েছিল। আগের থেকে কিছুটা বদলে গিয়েছে সে। হঠাৎই জাহিনও প্রাচীর দিকে তাকায়। এতে করে দুজনের চোখাচোখি হয়ে যায়। প্রাচী নিজের চোখটা নামিয়ে ফেলে। একটা অস্বস্তিকর পরিস্থিতি ছিল। আর প্রাচীর মনে হচ্ছে কেন তাকাতে গেল সে। প্রাচী সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই মিসেস লারা বলেন, কিরে মা, কোথায় যাচ্ছিস? প্রাচী নিচু কণ্ঠে উত্তর দিল, মা, আমি একটু ঘরে যাই, আবার আসবো। ব্রেকফাস্ট করে যা, আমি একটু পরেই আসছি। প্রাচী চলে যেতেই ফারহানা বলে উঠলেন, মেয়েটার মন খারাপ মনে হয়। আসলে যা হয়েছে, এতে করে মন খারাপ তো হওয়ারই কথা। আসলে ভাগ্যে ছিল এটা, কিছুই করার নেই। প্রহর সবাইকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা বাদ এসব, এখন আমাকে নিয়ে কেউ কথা বলো। বাহ, আমাকে ভুলেই গেলে, ইটস নট ফেয়ার। সবাই হেসে উঠল প্রহরের কথায়। জাহিন বলল, তোমাকে কিভাবে ভুলি ভাবি ভাইয়ের সাহেবা, বলো তো? একমাত্র ভাবি তুমি আমাদের। হুম, এখন একটা যা দরকার আমার, সেটার দায়িত্ব কে নিতে হবে শুনি?
প্রহর, কি যে বলো না, আমার ছোট ভাইটার বয়স তো মাত্র 28, এখনো বাচ্চা। ভাইয়া, আমাকে অপমান করলা নাকি? এ না না, অপমান কেন করব, জাস্ট এমনি বললাম। আচ্ছা যাই হোক, আমি তো সেই এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি, তো চেঞ্জ করতে হবে। হুম, আয় আমার সাথে, গেস্ট রুমে নিয়ে যাই তোকে। জাহিনকে নিয়ে ফারহান চলে গেল। মিস্টার ইয়াজ বলেন, লারা, ব্রেকফাস্ট দাও, আমার বেরোতে হবে। মিসেস লারা চলে গেলেন কিচেনে, সাথে ফারহানাও গেলেন। প্রহর প্রাচীর কাছে গেল। প্রাচী একা বসেছিল। প্রহর প্রাচীর কাঁধে হাত রাখে। মন খারাপ তোর? না। তো একা বসে আছিস কেন? আর ওখান থেকে চলে আসলি কেন? হুম? এমনি আপনি। আচ্ছা ঠিক আছে, আজ তো চলে যাব, একসাথে ব্রেকফাস্ট কর। প্রাচী রাজি হলো। প্রহর ওকে নিয়ে নিচে আসলো। ফারহানা বললেন, জাহিনকে একটু ডেকে নিয়ে আসো তো প্রাচীমা। প্রাচীর যদিও যেতে ইচ্ছে করছিল না, তবুও গুরুজনের কথা তো মানতেই হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও সে জাহিন যে ঘরে থাকে সেটাই গেল। ফারহান বারান্দায় ছিল, আর জাহিন দাঁড়িয়ে চুল মুছছিল। ছেলেটা এত জলদি গোসল করে ফেললো। প্রাচী মনে মনে ভাবে যে কতই না টাইম মেনটেন করে চলে জাহিন। সে দরজায় নক করে বলল, আসবো? হুম, আসো। প্রাচী ভেতরে এসে জাহিনকে বলে, ফারহান ভাইয়া আর আপনাকে খেতে আসতে বলছে, আসুন। এই বলে সেখান থেকে চলে আসে প্রাচী। জাহিনকে দেখে কেমন যেন একটা লাগছিল তার, নিজেও জানে না এমন কেন হচ্ছিল। সবাই মিলে ব্রেকফাস্ট করে নিল। এবার প্রহরের যাওয়ার পালা। যদিও বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা দেরি করতে চায় না। সবাই মিলে প্রহরদের গাড়ি অবধি নিয়ে গেল। মিসেস লারা আর মিস্টার রিয়াজ ফারহানকে ভালো মতো বলে দিয়েছে যাতে করে প্রহরের খেয়াল রাখে। সবাই দাঁড়িয়ে এইসব নিয়েই কথা বলছিল। তখনই জাহিন ডাক দিল, মা, বাবা, তোমরা আসো জলদি, আজ আমার হসপিটালে যেতে হবে। কতদিন ডিউটি থেকে বাইরে ছিলাম। ফারহান আর আনোয়ার বিদায় নিয়ে গাড়িতে উঠলেন। ফারহান আর প্রহর যাবে ফারহানের গাড়িতে, আর জাহিন আগেই চলে গেল। প্রহর যাওয়ার আগে প্রাচীর কাছে গিয়ে বলল, বোন, সবসময় মাথাটা ঠান্ডা রাখবি। ছোট বা বড় যাই হোক না কেন, কখনো ভেঙে পড়বি না। আর নিজের ক্ষতি হয় এমন কোনো কাজ করার কথা মাথাতেও আনবি না, কেমন? হুম আপনি। আর তুইও নিজের খেয়াল রাখিস, আর চ্যাম্প পার্টনারের অপেক্ষায় থাকবো। প্রহর মুচকি হেসে গাড়িতে গিয়ে বসলো। বিদায় নিয়ে ফারহান গাড়ি স্টার্ট দিল। আরোহী বসে আছে, আয়ুষের জন্য অপেক্ষা করছে, কিন্তু আয়ুষ আসছে না। ফ্ল্যাট বাসা হওয়ায় ড্রয়িং রুম থেকে আয়ুষের ঘর দেখা যাচ্ছে। অনেকক্ষণ পর আয়ুষ বের হয়ে আসলো। আরোহী আয়ুষের কাছে দৌড়ে গেল, ন্যাকা সুরে বলল, বেবি, এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে ওয়েট করছি। সরি, আমি একটু ব্যস্ত ছিলাম। আর 1 সপ্তাহ পরে আমাদের বিয়ে, আর এখন যদি আমাকে টাইম না দাও, হবে? ওকে ওকে, বলো কি করতে হবে। শপিং এ যেতে হবে, অনেক কিছু কেনা বাকি। আচ্ছা চলো, আজ অফিস থেকে ছুটি নিয়ে নিব। ওকে বেবি, লাভ ইউ। প্রাচী ফোনটা হাতে নিয়েই আরিয়াকে কল করে। রিসিভ করতেই বলে, প্রাচী, কেমন আছো? প্রাচী মেকি একটা হাসি দিয়ে বলে, এই তো ভালো। শোনো, আগামীকাল আমার জন্মদিন, তো বাড়িতে ছোট করে একটা পার্টি রেখেছি, তুমি আসলে খুশি হতাম। আরিয়া আসলে আমার মনটা ভালো হয় না। এখন পার্টি অ্যাটেন্ড করা আমার জন্য না সম্ভব না। আমি জানি তোমার মন খারাপ, এখানে আসলে ভালো লাগবে, প্লিজ এসো। ওকে, আমি আসার চেষ্টা করব। কখন পার্টি? এই তো সন্ধ্যায়। আচ্ছা, আমি আসবো। এখন তাহলে রাখি, বাই। ফোনটা রাখতেই মিসেস লারা রুমে আসেন। কি রে মা, কোথায় যাবি? মা, আসলে আগামীকাল আরিয়ার বাসায় ইনভিটেশন দিয়েছে, সেখানেই যাব। হুম, যাই, একটু ঘোরাঘুরি কর, ভালো লাগবে। আচ্ছা মা। একটু পরে প্রাচী আরিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দিবে। রেডি হয়ে বসে আছে, একাই যাবে সে, কিন্তু গাড়ি নিয়ে যেতে ইচ্ছে করছে না। এই নিয়ে মিসেস লারা ঝামেলা করছেন। তুই গাড়ি নিয়ে কেন যাবি না? তোর বাবা যদি জানে একা একা গিয়েছিস, তাও আবার গাড়ি ছাড়া, কি হবে বল
উফ মা, কিছুই হবে না। আর এমন করলে আমি যাব না বলে দিলাম। লারা আর মেয়ের জেদের কাছে টিকতে না পারে প্রাচী একাই বেরিয়ে যায়। পার্টি শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। প্রাচী পার্টি শেষ হতে না হতেই বাসায় আসার জন্য ছটফট করে। প্রাচী সেখানেই একা একা চুপ করে বসেছিল। আরিয়া অনেক সময় পাশে ছিল। প্রাচীকে সবাই যেভাবে ট্রিট করছিল তাতে করে ওর মন হচ্ছিল যে ও চিফ গেস্ট হিসাবে মনে হয় সেখানে গিয়েছে। আরিয়া বলেছিল ওর ছোট ভাইকে যে প্রাচীকে যেন বাসায় দিয়ে আসে, যেহেতু সে একা এসেছে আর বাড়িটাও কিছুটা দূরে। কিন্তু প্রাচী রাজি হয়নি, একাই বেরিয়ে গিয়েছে। এক মুহূর্তেই রাস্তার এক কিনারে দাঁড়িয়ে আছে সে। বেশি মানুষ নেই, কারণ ইলশে গুড়ি বৃষ্টি পড়ছে। হঠাৎই প্রাচীর মনে হলো কেউ তার দিকে তাকিয়ে আছে। পাশে তাকাতেই দেখলো 3টা ছেলে। চেহারা দেখে মনে হচ্ছে মাতাল। এই এত রাতে একলা একটা মেয়ে 3টা বখাটের সামনে পড়লে যে কোনো মেয়েরই ভয় লাগবে। প্রাচীরও লাগছে, তবে সে প্রকাশ করছে না। ছেলেগুলোর থেকে দূরত্ব বজায় রেখে একটু কিনারে সরে আসে। ছেলেগুলো মিটমিট করে হাসছে, হাসিতেই যেন পৈশাচিকতার ছাপ। হঠাৎই একটা ছেলে প্রাচীকে বলল, কি ম্যাডাম, কই যাওয়া হইতাছে? প্রাচী কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রাচীকে চুপ থাকতে দেখে আরেকটা ছেলে বলল, হাই হাই, মাইয়াটা তো দেখি বোবা। আরে মাম্মা, দেখছোস কত ভালো ভাগ্য আমাগো, চিল্লাইতেও পারবো না। প্রথম ছেলেটা বলে, আসলে চল কাছে যাই। এই বলেই 3টা ছেলে প্রাচীর সামনে চলে আসলো। প্রাচীর ভয়ে গলাটা শুকিয়ে গিয়েছে। এখন এত রাতে কে তাকে সাহায্য করবে? কান্না পাচ্ছে প্রচুর, কিন্তু করতেও পারছে না। মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। ছেলেগুলোর চোখ দিয়ে গিলে খাচ্ছে প্রাচীকে। প্রাচী নিজের গাউনটা শক্ত করে ধরে রেখেছে। এবার তৃতীয় ছেলেটা বলল, আচ্ছা চল, জলদি ওরে নিয়ে যায়, এইখানে থাকা যাবে না, লোকজন চইলা আসতে পারে। ছেলেগুলো এগিয়ে আসতে গেলে প্রাচী কোনো মতে নিজেকে সামলে শান্ত গলায় বলে, দেখুন, কোনো অসভ্যতামি করার চেষ্টা করবেন না, আমাকে এখান থেকে যেতে দিন। প্রথমে ছেলেটা একবার একটা বিরক্তিকর হাসি দিয়ে বলে, আরে ফুলকলি, কথা কইতে পারে দেখি, বাহ, ভালোই তো হলো। এখন চলো আমগোর লগে। আমার বাবাকে আপনারা চেনেন না, আমার গায়ে একটা টাচ করলে একটাও বেঁচে থাকতে পারবেন না। প্রাচীর কথায় ছেলে 3টা হো হো করে হেসে ফেলে। এতে প্রাচীর বাকি সাহসটুকুও চলে যায়। দ্বিতীয় ছেলেটা বলে, আরে এইখানে বাপ টানো কিল লাইগা, আমরা তো তোমারে চাই। ছেলেটা প্রাচীর হাত ধরতে গেলে কেউ ওই ছেলের হাতের ওপরে একটা ছুরি বসিয়ে দেয়। মুহূর্তেই ছেলেটার বেদনাদায়ক চিৎকারে পুরো পরিবেশ স্তম্ভিত হয়ে যায়। প্রাচীর চোখটা বন্ধ করেই ছিল। ছেলেটার এই চিৎকারে সে চোখ খুলে ফেলল। ল্যাম্পপোস্টের আলোয় জাহিনের মুখটা দেখে সে আঁতকে উঠল, কারণ জাহিনের চোখ লাল হয়ে আছে। সে চশমা পরে, আড়াল থেকেই দেখা যাচ্ছে লাল রঙা চোখ। যেই ছেলেটার হাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে সে মাটিতে শুয়ে কাতরাচ্ছে। বাকি দুটো জাহিনকে দেখে বেশ ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। আহত ছেলেটাকে না নিয়ে দুজনই এক দৌড়ে চলে গেল। মাটিতে পড়ে থাকা ছেলেটাকে জাহিন কলার ধরে দাঁড় করালো। হাত দিয়ে এখনো রক্ত পড়ছে। ছুরিটা জাহিন বের করে ফেললো। এতে আরো রক্ত বেশি পড়তে লাগলো। প্রাচী মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। জাহিন ছেলেটার কানের কাছে গিয়ে বলল, মেয়েদের অসম্মান করার শাস্তি এমনই হয়। এই বলে সে ছেলেটাকে ধাক্কা দিল। কোনো মতে হাতের ব্যথা নিয়ে সেখান থেকে চলে গেল সে। জাহিন প্রাচীর কাছে এসে কিছুটা স্বাভাবিক গলায় বলল, এত রাতে এখানে একা কেন তুমি? আসলে একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল, সেখান থেকে আসছিলাম। যাই হোক, আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। সেটা পরের কথা, একা কেন? প্রাচী নিচু কণ্ঠে বলল, আমি জোর করেই একা এসেছি। জাহিন বিরক্ত হয়ে বলল, মেয়েদের নিয়ে এই এক ঝামেলা, বেশি বোঝে। আচ্ছা, আজ যদি আমি না থাকতাম কি হতো বুঝতে পারছো? আমি আসলে সরি, আর আসবো না একা। আচ্ছা, এখন আসো, বাসায় ড্রপ করে দিয়ে আসি। প্রাচী জাহিনের সাথে গাড়িতে উঠে বসলো। গাড়িটা স্টার্ট দেওয়ার পর জাহিন বলল, সবসময় বাবার শক্তিতে না চলে
নিজের শক্তিতে চলার চেষ্টা করো। প্রাচী অবাক হয়ে জাহিনের দিকে তাকালো, সাথে কিছুটা লজ্জাও পেল। আসলে নিজের উপরেই নিজেরই রাগ হচ্ছে তার। কেন যে একা একা আসতে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো প্রাচী। মিসেস ইয়াজ এসে দরজাটা খুলে দিলেন। প্রাচীকে দেখে যেন তার জানে পানি এলো। তিনি প্রাচীকে বলেছিলেন, এত দেরি কেন হলো, আর একা কেন গিয়েছিলি? প্রাচী কিছু বলার আগেই তার চোখ পড়ল জাহিনের ওপর। বেশ অবাক হলেন তিনি। আরে জাহিন, তুমি এত রাতে প্রাচীর সাথে? আঙ্কেল, মেয়েকে একা একা এই রাতের বেলা বাহিরে যেতে দিবেন না। আজকে আমি না আসলে ছেলেগুলো কি করতো আল্লাহই ভালো জানে। মানে? কোন ছেলে? রাস্তায় একটা একা দাঁড়িয়ে ছিল, কয়েকটা ছেলে বিরক্ত করছিল। আচ্ছা, প্রাচী ভেতরে যাও। জাহিন, তুমি আসো ভেতরে। না আঙ্কেল, আজকে যাই, পরে আসবো। জাহিন চলে যায়। প্রাচী ভেতরে গিয়ে দেখে লারা বসে আছেন। প্রাচীকে দেখে বলেন, আসার সময় হলো তোর? এত জেদ কেন? কত করে বললাম গাড়ি নিয়ে যা, শুনলি না। ইয়াজ পেছন থেকে বলেন, শোনো প্রাচীমা, আর যেন গাড়ি ছাড়া একা বাইরে যেতে না দেখি আমি। প্রাচী আচ্ছা বলে গাল ফুলিয়ে চলে যায়। নিজের রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে নেয়। আসলেই আজকে একটা ভুল হয়ে গিয়েছে। একা আসাটা উচিত ছিল না। আর জাহিনের ওপরেও রাগ হচ্ছে। এই কথাটা বাবার কাছে বলার কি দরকার ছিল? আমারই ভুল। আর কোথায় একা যাচ্ছি না। আজ বেঁচে গেছি রে বাবা। প্রাচী জলদি করে লাইটটা অফ করে ঘুমিয়ে পড়ল। কেটে গেল আরো একটা সপ্তাহ। আজ আয়ুষ আর আরোহীদের বিয়ে। সকাল থেকে সেজে বসে আছে আরোহী। আয়ুষরা এখনো আসেনি। আরোহী নিজের ঘরেই বসেছিল। তখনই মিস্টার আরিফ আসেন। তিনি আরোহীর বাবা। মেয়েকে বসে থাকতে দেখে তার কাছে গিয়ে বসেন। আরোহী, সত্যি আজ অনেক বেশি খুশি। আমার মেয়েটার যে বিয়ে। হ্যাঁ, আমিও খুশি। মুখে এই কথা বলেও মনে মনে সে বলে, খুশি তো হতেই হবে বাবা। প্রাচীকে যে কষ্ট দিতে পেরেছি, ওদের যেমন অপমান করেছি, এতে আমার খুশি আরো বেড়ে গিয়েছে। মেয়েকে কিছু একটা ভাবতে দেখে আরিফ বলেন, কি হলো, কিছু ভাবছিস তুই? না বাবা। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলেন, ইয়াজের সাথে আমার সম্পর্ক খারাপ, তাই বলে এমন না যে প্রাচীর সাথেও আমার শত্রুতা আছে। মেয়েটার বিয়ে ভেঙে যাওয়াতে খারাপ লেগেছে। আবার ঠিক তার 5 মাস পরেই ওই একই ছেলেকে তুই বিয়ে করছিস। ব্যাপারটা আমি তোর জন্য মেনে নিতে এসেছি, আর না হলে মেনে নিতাম না কখনোই। এটা কেমন কথা বাবা? ওদের জন্য আমি আমার নিজের ভালোবাসা বলি দিতে পারি না? তাছাড়া সবসময় দেখেছি ওরা তোমাকে অপমান করতো আর ভালো সম্পর্ক রাখতে চাইতো না। আর এসব কথা এখন বাদ দাও। আচ্ছা, বাদ দিলাম, আমি এখন যাই, বরযাত্রী এসে পড়বে। আরিফ চলে গেলেন। যাওয়ার পথে স্ত্রী নীলিমাকে বললেন আরোহীর কাছে গিয়ে বসে থাকতে। নীলিমা বেশ শান্ত একজন মহিলা। ইয়াজ আর আরিফের মধ্যে কোনো ঝামেলা সে একেবারেই পছন্দ করে না। তবে স্বামীকে অনেক ভয় পান, তাই মুখ ফুটে কিছু বলতেও পারেন না। আর মেয়েটাও হয়েছে স্বামীর মতোই, চাচাকে দেখতে পারে না। নীলিমা আরোহীর কাছে গেলেন। মেয়েটার মুখের শয়তানি হাসি দেখেই বুঝে গিয়েছেন যে কিছু একটা ঘটিয়েছে সে। আরোহী, আমি তোর মা। তোর মনের কথা আমার থেকে ভালো কেউ জানে না। সত্যি করে বল, প্রাচীর বিয়ে ভাঙার সাথে তোর কোনো যোগাযোগ নেই তো? আরোহী মুখটা গম্ভীর করে বলল, মা, এসব কথা একদমই বলবে না। ওই মেয়ের চরিত্র ভালো ছিল না, তাই আয়ুষ আমাকে বিয়ে করছে। তুমি আর বাবা দেখছি ওই মেয়েকে আমার থেকেও বেশি ভালোবাসো। নীলিমা কিছু বলবেন তার আগেই বাইরে থেকে শোরগোল শোনা গেল। তার মানে আয়ুষ এসেছে। আরোহী বলল, মা, তুমি যাও, ওরা হয়তো চলে এসেছে। এইদিকে প্রাচীর বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। বিয়ের কার্ডে আজকের তারিখটাই লেখা ছিল। আজ তার ভালোবাসা অন্য কারোর হয়ে যাবে। প্রাচী কিছুই ভাবতে পারছে না। বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। এত চেষ্টা করেও আয়ুষকে ভুলতে পারছে না। প্রাচীর গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। আনমনেই সে বারান্দার ফ্লোরে বসে আছে। আচ্ছা, আমি না হয় তোমাকে ভালোবাসতাম না, তাই ওই ছবিগুলোকে বিশ্বাস করেছিলে। কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে, তাই না? তাহলে কিভাবে অন্য একজনের সাথে বিয়ে করছো?
আমার কথা কি মনে পড়ে না তোমার? সেদিন যদি একটা বার আমার কথা ভাবতে, তোমাকে যে কতটা ভালোবাসি সেটা যদি বুঝতে, আজ হয়তো আমাদেরও একটা সুখের সংসার থাকতো। কিন্তু আমাকে অবিশ্বাস করলে কেমন লাগবে তোমার, যদি এভাবে তোমার ভালোবাসার মানুষটি তোমারই অবিশ্বাস করে? না, আমি অভিশাপ দিচ্ছি না। কাকে অভিশাপ দিব বলো? তোমাকে? সেই অধিকার জেনেই আজ অনেক কষ্ট হচ্ছে আমার। এত কষ্ট না দিয়ে মেরে ফেলতে পারতে আয়ুষ। প্রাচী ডুকরে কেঁদে ওঠে। আয়ুষের কাছে এত সময় ধরে বলা কথাগুলো আয়ুষের কানে পৌঁছায়নি। আদৌ পৌঁছাবে কিনা তাও প্রাচীর জানা নেই। সে জানে না কোন পাপের ফল পাচ্ছে। তার জীবন কি আলোর দেখা পাবে না? হঠাৎই দরজায় কেউ জোরে জোরে নক করে। বারান্দায় থেকেই প্রাচী শুনতে পেয়েছে। সে উঠে দাঁড়ায়, চোখ মুছে দরজা খোলে। মিসেস লারা দাঁড়িয়ে আছেন। তিনি জানেন মেয়ে এত সময় কান্না করছিল। সেও এখন নিরুপায়। মেয়েকে আর কত বোঝাবে? মিসেস লারা প্রাচীকে নিচে আসতে বলে চলে যায়। প্রাচী কিছুক্ষণ পরে নিচে আসে। কেউ নেই সেখানে। লারা সোফায় বসেছিলেন। ইয়াজ ব্যবসায়িক কাজে শহরের বাহিরে গিয়েছেন, কিছুদিন পরে আসবেন। প্রাচী সেটা জানে না, কারণ গতকাল রাত থেকেই ঘরের ভেতরেই ছিল সে। প্রাচী মিসেস লারাকে জিজ্ঞাসা করে, মা, বাবা কোথায়? শহরের বাইরে গিয়েছে। তোর কি সেদিকে খেয়াল আছে? সারাদিন মন খারাপ করে ঘরে বসেছিলি। তা যার জন্য মন খারাপ, এত কষ্ট পাচ্ছিস, সে কি করছে বলতে পারিস? আজ অন্য একটা মেয়েকে বিয়ে করছে। আর তোকে কত বোঝাবো? তুই একটা মানুষ, এত চিন্তা এত কষ্ট কেন রাখছিস নিজের কাছে? নিজের প্রতি কি একটুও দয়া মায়া নেই? নিজের কথা একটু ভাব মা। তুমি আমাকে কি বলতে চাইছো মা? আমি তোকে নিজের জীবনটা গুছিয়ে নিতে বলছি। আবার নতুন করে সব শুরু কর। মা, আমি এসব নিয়ে এখন ভাবছি না। তোকে ভাবতে হবে না মা। তোর এই অবস্থা আমি আর নিতে পারছি না। প্রাচী একটা শ্বাস ফেলে বলে, আমাকে একটু টাইম দাও প্লিজ মা। মিসেস লারা মুখে হাসি এনে বললেন, নে মা, একটু টাইম নিয়ে নিজেকে বোঝা। সব থেকে জরুরি নিজেকে বোঝা। আর আমাদের সব সময় পাশে পাবি তুই। প্রেয়াসী একটা মেকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আয়ুষ আর আরোহীর বিয়ের আজ 1 মাস। আরোহী যতই খুশি হোক না কেন, আয়ুষের মনে তেমন কোনো আনন্দ নেই। এই নিয়ে আবার আরোহীদের জল্পনা কল্পনারও শেষ নেই। সারাদিন আয়ুষের কানের কাছে গিয়ে বলতে থাকে, প্রাচীর জন্য আমাকে দূরে সরিয়ে রেখেছো। এতটা মন খারাপ। আর একটা খারাপ মেয়ের জন্য আমাকে কষ্ট দিচ্ছ, নিজের ভালোবাসার থেকে বঞ্চিত করছো। আয়ুষের আর ভালো লাগে না এইসব কথা। তবুও চুপ থাকার চেষ্টা করে, নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। প্রাচীর ব্যাপারে এইসব কিছু বললে আয়ুষের খারাপ লাগে, সেটা আরোহী বোঝে না। এতদিন, এই তো 2 দিন আগের কথা, আয়ুষ ল্যাপটপে এক ধ্যানে কি যেন একটা করছিল। আরোহী সেজে গুজে সেখানে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়ুষের সেদিকে কোনো খেয়ালই নেই। আরোহী অনেকভাবে চেষ্টা করছে আয়ুষের নজর পাবার। শেষে রাগ হয়ে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে বলে, আয়ুষ, আশ্চর্য, বুঝলাম না। আমি এতটা সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি, শাড়ি পরেছি, তা তোমার নজরে পড়ছে না? প্রাচী হলে তো ঠিকই প্রশংসা করতে। ওই দুশ্চরিত্রা মেয়ের জন্য এখনো যদি মনে জায়গা রাখো, তো আমি কি করতে পারি সেটা তোমাকে দেখাবো, বলো। আয়ুষ ল্যাপটপটা পাশে রেখে দিল। আরোহীকে নিজের কাছে টেনে নিয়ে বলল, কথায় কথায় প্রাচীকে কেন টানো? আমার তো মনে হয় তুমি ওকে নিয়ে ভাবতে থাকো বেশি। উফ, চুপ করো তো। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, কাউকে সহ্য করতে পারি না তোমার পাশে। এখন শোনো। বলো। আমরা তো বিয়ের পরে কোথাও ঘুরতে গেলাম না, 1 মাস হয়ে গেল। কোথাও তো যাওয়া উচিত, তাই না বেবি? আয়ুষের কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু আরোহীর মন রাখতে সে বলল, ওকে, আমরা যাব। তাহলে এই সপ্তাহে যাব, ঠিক আছে? আমি অফিস থেকে ছুটি নিব, এরপর যাব, ওকে? ওকে। প্রাচী ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। নিজেকে কিছুটা হলেও সামলে নিয়েছে সে। আগের স্মৃতিগুলো তাকে হুটহাট কাঁদাতে পারে না। যথেষ্ট পরিমাণ বিবেকী হয়েছে সে।
আবেগপ্রবণতা কমে এসেছে। ঘরের কোণে চুপটি করে বসে থাকে না, হাসি খুশি থাকার চেষ্টা করে। বিষাক্ত অতীতকে নিজের দুঃস্বপ্ন ভাবে। আর এই সব কিছুই সে করতে পেরেছে পরিবারের জন্য। লাস্ট 1 মাস মা আর বাবা তাকে অনেক সাপোর্ট করেছে, সবসময় পাশে ছিল। যদিও মাঝরাতে আয়ুষের কথা মনে পড়লে বুকের ভেতরে কেমন একটা করে ওঠে, কিন্তু সেটা কাউকে বলে না। আসলে মায়ায় পড়েছিল তো, এত সহজে ভোলা যায় না। আজ প্রাচী একটু বেশি খুশি প্রহরদের বাসায় যাবে বলে। বিকেলে বাসায় যাওয়ার কথা। হঠাৎ করেই আজ সকালে মিস্টার রিয়াজ বলেছেন যে প্রহরের কাছে যাবেন। অনেক দিন দেখা হয় না, একই শহরে থাকার সুবিধা। প্রাচী টিভিটা অফ করে লালার কাছে গেল। তিনি নিজের ঘরেই ছিলেন, প্রহরের বাচ্চার জন্য অনেকগুলো কাঁথা বানিয়েছেন, সেসব গোছাচ্ছিলেন। প্রাচী গিয়ে বলল, মা, আপুর তো সবে 3.5 মাস, আর তুমি কাঁথা সেলাই শুরু করে এতগুলো বানিয়ে ফেলেছো। আজকাল তো কিনতেই পাওয়া যায়। তুই হলি এই যুগের মানুষ, আমাদের সময় কিনতে পাওয়া যেত না। আর নিজের হাতে বানালে মায়া লেগে থাকে, বুঝেছিস? প্রাচী হেসে বলল, হুম, বুঝেছি। আচ্ছা, আমি যাই, বাবা একটু পরে চলে আসবে। আর তুমিও রেডি হও। প্রাচী চলে গেল। মিসেস লারা বেশ খুশি। মেয়েটার মুখে হাসি ফুটেছে, আগের মতো আর নেই। আসলে সন্তানের মুখে হাসি থাকলেই বাবা মায়ের মুখেও হাসি ফোটে। মিসেস লারার ক্ষেত্রেও তাই হয়েছে। বিকালে ইয়াজ আসার পরে তারা সবাই প্রহরদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মিসেস লারা অনেক রকমের খাবার রান্না করে নিয়েছেন, যাওয়ার পথে মিষ্টি কিনে নিয়েছেন। বাড়িতে পৌঁছানোর পর এত কিছু আনতে দেখে প্রহর বেশ রাগারাগি করেছে মিসেস লারা আর মিস্টার ইয়াজকে। এত কিছু আনার কি দরকার ছিল, এটাই বলেছে। তারা যাওয়াতে ফারহানা আর আনোয়ার অনেক বেশি খুশি। সবাই মিলে গল্প করছিল, আর প্রহর প্রাচীর প্রহরের রুমেই ছিল। জানিস প্রাচী, এমন একটা পরিবার পেয়ে আমি আসলেই ধন্য। আমাকে খাট থেকে নামতেই দেয় না, ঘরের সব কাজ আম্মু করেন। আর ফারহানের কথা নাইবা বললাম, এত কেয়ার করে আমার। প্রাচী হেসে বলে, হুম, আমার ভাগ্যবতী বোন। তুই তো আগের থেকে অনেক পাল্টে গিয়েছিস, এখন কি কিছু ভাবছিস? আসলে আপনি পাল্টে গিয়েছি বলতে সত্যিটা মেনে নিতে শিখেছি। আয়ুষ আমাকে ঠকিয়েছে। কোনোদিন ভালোবেসেছিল কিনা আমার জানা নেই। আমি ভাবতাম যে ওকে ছাড়া হয়তো আমার চলবে না, আমি মারাই যাব। কিন্তু একটা সময় এসে আমি বুঝতে পেরেছি যে আয়ুষ আমার জীবন নামক গল্পের একটা অধ্যায় ছিল। ও চলে গিয়েছে মানে এই অধ্যায় শেষ হয়েছে, জীবন না। আমার মা বাবা আমাকে ক্রেডিট দিব। এই 1 মাস যেভাবে আমার পাশে থেকেছে, জানিস, বাবার বুকে মাথা রেখে কত রাত পর্যন্ত বসেছিলাম, কত রকমের গল্প করতো আমার সাথে। আসলে পরিবারের ভালোবাসাটাই হচ্ছে আসল, এটা না পেলে মানুষ বাঁচতে পারে না। এই তো আমার বুদ্ধিমতী বোন, সবকিছু বুঝে গিয়েছিস, এখন নিজের জীবন নিয়ে ভাব। সেটার জন্য আমার আরো সময় লাগবে, কিছুদিন পরে ভাবা শুরু করব। আচ্ছা, তোকে জোর করবো না, অন্তত এটা ভেবে ভালো লাগছে যে বেঈমানদের নিয়ে অতীতে পড়ে থাকিসনি, সামনে আগানোর সিদ্ধান্ত নিয়েছিস। হুম, চল এবার বাইরে যাই। প্রাচী আর প্রহর ড্রয়িং রুমে আসতেই সবাই চুপ হয়ে গেল। কি নিয়ে যেন কথা বলছিল তারা। প্রাচী ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, আমি আসতেই চুপ হয়ে গেলে কেন তোমরা, কি ব্যাপার? কই না তো, আমরা এমনি কথা বলছিলাম আমাদের নাতি নাতনিদের নিয়ে, মানে হবু নাতি নাতনি আর কি। কি বলেন বিয়াই? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা ফারহানা, তুমি যাও, রান্না কত দূর? রান্না তো হচ্ছেই, আমি যাই দেখে আসি। আমিও আসি। তারা দুজন চলে গেলেন। প্রাচী এসে ইয়াজের পাশে বসলো। প্রহর সামনেই ছিল। মিস্টার ইয়াজ জিজ্ঞাসা করলেন, কেমন অবস্থা এখন মা? ডক্টর কি বলে? ভালো আছি বাবা, সবাই এত কেয়ার করে, আমার যা বলার বাহিরে। ভালো ভালো। তো আপনি কি ভেবেছিলেন, এখানে মেয়ের কোনো যত্ন হবে না? হুম, অমনই ভেবেছি। হ্যাঁ, কেবলই তো সন্ধ্যা হলো, আরো রান্না শুরু হয়ে গিয়েছে। হুম, আজকে রাজভোগ হবে মা, তোমার জন্য স্পেশাল। আমার জন্য? হুম, তোমার জন্য। আচ্ছা, ফারহান আর জাহিন কখন আসবে? ফারহান 8টার মধ্যেই চলে আসবে, আর জাহিনের ঠিক নেই, অনেক রাতে আসে, ডিউটি থাকে তো।
রাতে ফারহান আসার পরে খাওয়া দাওয়া হয়, সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেয় তারা। তবে বারবার প্রাচীর মনে হয়েছে কিছু একটা লুকানো হচ্ছে। প্রহরকে জিজ্ঞাসা করেও কোনো উপায় পায়নি সে। রাত 10টার দিকে তারা বাসায় চলে আসে। প্রহর থাকতে বলেছিল, কিন্তু চলে এসেছে। প্রাচী নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে, ক্লান্ত লাগছিল অনেক। পরের দিন সকালে প্রাচীকে লারা ঘুম থেকে ওঠান। সকাল তখন প্রায় 10:30। প্রাচী আবারও ঘুম প্রিয়, বেশি ঘুমায় সকালে। এটা নিয়ে লারার কাছে কম বকা শোনেনি সে, তারপরেও এমনটাই করে। ঘুমো ঘুমো কণ্ঠে প্রাচী বলে, কি হয়েছে মা? জলদি নিচে আয় তো, যা ফ্রেশ হ। প্রাচী জলদি ফ্রেশ হয়ে লারার সাথে নিচে চলে আসে। নিচে মিস্টার ইয়াজ বসেছিলেন। প্রাচী অবাক হয়, কারণ এই সময় তিনি অফিসে যান, কিন্তু আজ যায়নি কেন? বাবা, কিছু বলবে? মিস্টার ইয়াজ প্রাচীকে এমন একটা বললেন যা শুনে প্রাচী অবাক হলো, আর ভাবল গতকাল হয়তো এটা নিয়েই তাহলে কথা হয়েছে।